আমরা জানি না। মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার। আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আমাদের মিটিং মিছিলে না আসলে তোর আবাস যোজনায় বাড়ি দেব না, আপনারা তাদেরকে উল্টে বলুন 12 বছর তোমরা ক্ষমতায় আছো, আমার মাথার উপরে এখনো কেন কাঁচা চাল পাকা বাড়ি হলো না, এর জবাবটা দাও তুমি আগে। আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আপনি বলুন, যখন তুমি শাসন কার্য পরিচালনার দায়িত্ববান গ্রহণ করেছিলে, সংবিধানের শপথ গ্রহণ করেছিলে, যে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলে, তাহলে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বললেও 12 বছর আমার মাথার উপরে এখনো কেন পাকা চাল হলো না, এটা তুমি আমাকে বুঝিয়ে দাও। এই আওয়াজটা তুলতে হবে। আপনাদের বলি, বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই। আপনারা নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন করেছেন তো? নতুন লিস্ট আসবে বাড়ির, সে অপেক্ষায় থাকুন। লিস্ট আউট হলে যদি দেখতে পান যে আপনার থেকেও গরিব বাড়ি পেয়েছে, সেখানে তো কোনো আর বিতর্কের জায়গাই নাই। সেখানে কোনো বিতর্ক আছে নাকি? যে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, সেটা তো আরো ভালো জিনিস। আর যদি দেখেন পাকা বাড়ি, মাছ ধরার ট্রলার আছে বাড়িতে, প্রচুর জমি জায়গা আছে, বাড়িতে 4 চাকা আছে, বাইক আছে, ফ্রিজ আছে, এই ধরনের আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এই ধরনের কারো আছে, তারা যদি লিস্টে তাদের নাম আসে, কি করবেন আপনারা? ঝগড়া করবেন নাকি? তৃণমূলে কোনো নেতাকে গিয়ে তেল দেবেন নাকি? কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। লিস্টের ছবিটা তুলে নেবেন, আর আপনার পরিবর্তে যে বড় লোকের বাড়ি এসেছে, বাঁকা বাড়িতে বাড়ি এসেছে, তার বাড়ির ছবিটা তুলে নেবেন। তুলে নিয়ে এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে, আফতাব যারা আছে, এদের কাছে দিয়ে দেবেন। দিয়ে বলবেন ছোট ভাইজানের কাছে পাঠিয়ে দিতে, আমাদের কাছে পাঠিয়ে দিতে বলবেন। আর যার বাড়ি বড় লোক, যার নাম এসছে লিস্টে, তাকে একটু জানিয়ে দেবেন, বাবু তুমি প্রস্তুত থাকো, কলকাতা হাইকোর্টে আইএসএফ এর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কেস করা হবে, লড়ার জন্য লুকি রেডি করো। ছেড়ে দেবো নাকি আমরা? কোনো ছাড়ের জায়গা নাই। গরিব মানুষ, সে 30,000, 40,000, 50,000 টাকা কাটমানি দিতে পারেনি বলে তার বাড়ির নামটা কেটে দিয়ে যার পাকা বাড়ি তাকে দিচ্ছ, সে 30, 40, 50,000 টাকা কাটমানি দিতে পারছে বলে, এটা হতে দেওয়া যাবে না। আমরা আপনাদের জন্য অ্যাডভোকেট লাগাবো কলকাতা হাইকোর্টে। যে অফিসারের সিগনেচারে বড় লোকটা বাড়ি পাইয়েছে, তার নামকেও এমন তাকে তেমন পার্টি করব, সাথে সাথে যার বাড়ি আসছে তাকেও কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাব, তাকে শুনিয়ে দেবেন। কলকাতা হাইকোর্টে মোটামুটি ডেকে নিয়ে গেলে কম করে একটা উকিল লাগাতে গেলে 30,000 টাকা খরচ আছে, বুঝতে পেরেছেন তো? তাকে একটু শুনিয়ে দেবেন, ছাড়ার কোনো জায়গা নেই। আমি আপনাদের বলি, বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরে ঘোরার দরকার নেই। এই যে আমরা বললাম কারো বাড়ি না আসলে তার পরিবর্তে বড় লোকের বাড়ি এলে তার হয়ে আইনি লড়াই করব, এ বলেছি বলে কি আপনারা আমাদের মিটিং এ আসতে হবে নাকি? তাই নাকি? আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোদের হয়ে লড়াই করবে, চ মিটিং এ, তাহলে যাবেন না? যাবেন না আপনারা? আমি বলছি আপনাদেরকে, কোন স্বার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি। ভালো লাগলে আসবেন, মিটিং এ আসবেন, ভিড় করবেন, ভোট দেবেন, সময় ভালো লাগলে, ইচ্ছা হলে দেবেন, কিন্তু আপনার হয়ে আমি আইনি লড়াই করব বলেছি বলে এই যদি ডেকে নিয়ে আসে আমাদের দায়িত্বশীলেরা, আসবেন না। কোন শর্তের বিনিময়ে রাজনীতির ময়দানে আমরা আসতে চাই না। আমরা ভোটারদেরকে রাজা দেখতে চাই, ভোটারদেরকে প্রজা দেখতে চাই না। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, একটু সচেতন যদি আপনারা হন। দুয়ারে সরকার প্রকল্প হয়েছে তো, দুয়ারে এমপি, দুয়ারে এমএলএ প্রকল্প করতে বাধ্য হবে। আপনারা একটু সচেতন হন, আর এর ব্যবস্থা আইএসএফ করে দেবে। ভোটের সময় আপনারা রাজা থাকেন, মামা, খালা, জ্যাঠা, মাসি, পিসি, ফুপু, চাচি, চাচা, চাচি, খালা, নানা, যা বলে ডাকতে বলবেন তাই বলে ডেকে নেয় ভোটটা নেওয়ার জন্য। আর ভোট মিটে গেলে সেই দাদুই যদি একটা সিগনেচারের জন্য যায়, 1000 টাকা 500 টাকা না দিলে নাকি সিগনেচার আজকাল আবার হচ্ছে না, তাই তো নাকি? কিন্তু ভোটের সময় আপনারা কি রাজার মতো থাকেন না? বাথরুমে ঢুকেছেন, ভোট চাইতে এসেছেন, দাঁড়িয়ে থাকবে, বাথরুম থেকে বার হলে বলবে দাদু ভোটটা দেবে। ভুল বলছি নাকি? এরকম ঘটনা ঘটেছে তো। চান করতে ঢুকেছে, বলছে বাবা চান করতে গেছে, বলছে ঠিক আছে তোর বাবা চান করে বেরো, কথা বলে তারপরে যাবো ভোটটার জন্য। ভোটের সময় আপনারা রাজা থাকেন, আর ভোট মিটে গেলে আপনাদের সাথে প্রজা সুলভ আচরণ ওরা করে। আর আপনারা যদি সজাগ সতর্ক থাকেন, 5 বছরই আপনারা রাজা থাকতে পারবেন। এমপি আপনার দ্বারে যেমন ভোটের সময় এসে ভোট চাই, 5 বছর পরিষেবা দেওয়ার জন্য আপনার দ্বারে হাজির হয়ে যাবে, আপনারা যদি সজাগ থাকেন। আর আমরা চাই আপনারা সজাগ হন, ভোটটা একবার ক্ষমতাশীল যারা আছে তাদের বিপক্ষে দেন,
ও দেখবেন আপনি ঘুরে যাবে। অভিষেক বাবু ডায়মন্ড হারবারে যেতেন নাই, মানে জেতার পরে খুব কম যেতেন, এখন দেখছেন ঘন ঘন যাচ্ছে। কেন বলুন তো? দেখছেন না ঘন ঘন যাচ্ছে কেন? চাপ পড়েছে বলেই তো। তো বিরোধীদেরকে যত শক্তিশালী করবেন জনগণ তত উপকৃত হবে। আমাদেরকে যত শক্তিশালী করবেন তৃণমূল তত আপনাদেরকে পরিষেবা দেবে। যদি পরিষেবা আপনারা ঠিকঠাক পেতে চান, আইএসএফ কে বা বিরোধীদেরকে শক্তিশালী করুন, তখন শাসক নড়ে চড়ে বসবে। আর জানবেন না যদি না শক্তিশালী হয়, ওরা তো কিছু করতে পারবে না, ভোট তো সব আমরাই পাবো, সিএ এর ভয় দেখাবো, ভোট দিয়ে দেবে। আবার 2026 নির্বাচনের সময় বিজেপির সাথে গট আপ করে বিজেপির 4টে দিল্লির নেতাকে নিয়ে এসে উগ্র বক্তব্য দিয়া করিয়ে দেবো, সব ভোট তো আমাদের কাছে চলে আসবে। তাহলে কি আর উন্নয়ন হবে? আর যদি ওর বিরুদ্ধে একবার ভোট দেন, সব ঠান্ডা মেরে যাবে। তখন এসে আপনাকে কি করবে? ভোটের সময় যেমন কাকা জ্যাঠা নানা বলে তেল লাগাতো, 5 বছর ধরে আপনার পাশে থাকবে। এবার আপনারা কি চান? আপনাদের হাতে ছেড়ে দিলাম আমরা। কারণ আমরা দেখছি তো, একটু না সতর্ক না সজাগ হলে আপনারা ক্রমশ তলহনিতে চলে যাচ্ছে। আমি আপনাদের হয়ে একটা কোশ্চেন করেছিলাম বিধানসভাতে, এ তো চাষবাস করেন, কৃষক মানুষই তো মনে হয় বেশি। যতটা আসলাম চারিদিকে শুধু কৃষি জমি, মেন রুট থেকে দুদিকেই কৃষি জমি, ভালো লাগছিল দেখতে। তো আপনাদের হয়ে একটা প্রশ্ন করেছিলাম বিধানসভাতে আমি, যে বর্তমানে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত? অনেক বড় বড় কথা অনেক ফেলাও করে বিধানসভার মধ্যে বলে শাসক, কিন্তু এর উত্তরটা মন্ত্রী আজও পর্যন্ত আমাকে দিলেন না। কারণ কি বলুন তো? আপনাদের মাসিক গড়াই 7,000 টাকার নিচে, 7,000, বিলো 7,000। আপনারা ভাবতে পেরেছেন? আপনারা ভাবতে পেরেছেন আপনাদের প্রচেষ্টাতে পশ্চিমবাংলার যে অর্থনীতি চাকা চলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখেন, অর্থাৎ কৃষকরা। পশ্চিমবাংলার 1 বছরে যেটা রাজস্ব আসে তার প্রায় 50% কৃষিক্ষেত্র থেকে উঠে আসে। তাহলে আপনাদের জন্য পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা সচল আছে। তারপরেও আপনারা এত মেহনত করছেন, এত মেহনতের পরেও আপনাদের কি অবস্থা দেখলাম? মাস গেলে আপনাদের আর্থিক অবস্থা মানে ইনকাম পরিবার পিছু 7,000-এর নিচে। তাও এটা 2021 সালের আমি ডেটা বলছি। 2023-24 চলছে। যদি এই সরকারের আমলে বাড়তো তাহলে নিশ্চিতভাবে আমার প্রশ্নের উত্তর দিত তো সরকার। কি বলছেন আপনারা? দিত তো নাকি? কিন্তু দেয়নি। কারণ কি? আমার মনে হয় তাহলে ইনকাম আরো কমে গিয়েছে। পশ্চিম বাংলায় 1,10,00,000 হেক্টর, বিগত দিনে ছিল 88 লক্ষ হেক্টর, এখন বেড়ে 1,10,00,000 হেক্টর চাষযোগ্য জমি আছে। পশ্চিমবাংলায় 1,10,00,000 হেক্টর জমিতে কৃষিকাজ হয়, চাষ হয়। সেখানকার কৃষকদের মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম। চলে যান আপনি হরিয়ানাতে, চলে যান জম্মু এন্ড কাশ্মীরে, চলে যান রাজ্যের বিভিন্ন রাজ্যে চলে যান, সেখানকার কৃষকদের মাস গেলে 15,000, 17,000, 18,000, 22,000 টাকা ইনকাম। আমাদের কৃষকদের কেন 7,000-এর নিচে ইনকাম? এ প্রশ্ন আমি বিধানসভার মধ্যে করেছি, উত্তর দিতে পারেনি। উত্তর না দিতে পারার ফলেই কি বলছে আইএসএফ নওশাদ সিদ্দিকী, বিজেপির দালাল। উত্তর দিতে না পারার ফলে কি বলছে আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, এ বলে আমাদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু আমি প্রশ্ন করেছি বিধানসভার মধ্যে, মাননীয় মন্ত্রীর কাছে জানতে চেয়েছি, মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি, মাত্র 313 হেক্টর জমি মেঘালয়ে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকা যদি ইনকাম করতে পারে, আমাদের রাজ্যের কৃষকরা কেন পাচ্ছে না? এর জবাব আপনাকে দিতে হবে। ভাবতে পেরেছেন? মাত্র 313 হেক্টর, এখানে 1,10,00,000 হেক্টর। কত তফাৎ! এখানকার কৃষকদের মাত্র 7,000-এর নিচে, আর ওখানে 29 থেকে 30,000 টাকা ইনকাম। এইটা কম বেশি কেন এত? ওরাও কৃষক, আমরাও কৃষক। এখানে এত দালাল বেরিয়ে গেছে, এখানে মমতা ব্যানার্জির এত ভাইপোদের দৌরাত্ম। ভাইপো মানে নিজের ভাইপোর কথা বলছি না আমি, তার দলের কথা বলছি। কৃষক
পেঁয়াজটা মাছ থেকে তুলে যদি 10 টাকায় কিলো বিক্রি করে, সেটাই আমাদেরকে 60 টাকা মার্কেটে, খোলা মার্কেটে কিনতে হচ্ছে। এই মধ্যিখানে ওই মমতা ব্যানার্জির ভাই ভাইপোরা খেয়ে নিচ্ছে 50 টাকা। এটা বন্ধ করার জন্য আমরা দাবি তুলেছি। এই মধ্যিখানে 50 টাকাটাই আমরা চাই কৃষকের হাতে যাক। যদি এই মধ্যিখানে 50 টাকা কৃষকের হাতে যায়, তাহলে মেঘালয়ের কৃষক বা হরিয়ানার কৃষকদের মতো মাস গেলে 29,000, 22,000, 18,000 টাকা করে আমাদের কৃষকরাও ইনকাম করতে পারবে। এ কথা আমরা বলি, এ কথা বলি ওদের রাগ হয়, আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে। আমাদের কৃষকরা আরো কেন দুর্বল হয়ে যাচ্ছে, আর্থিকভাবে আরো পিছিয়ে যাচ্ছে কেন? আপনারা জানেন যে, অনেকে জানেন বা অনেকে জানেন না, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কৃষিকাজের যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়। সার থেকে শুরু করে, গাছের চারা থেকে শুরু করে বিভিন্ন জিনিস অনেক সময় বিনামূল্যে পাওয়া যায়। কতজন কৃষক পেয়েছে? আচ্ছা, এখানে কজন কৃষক আছে একটু হাত তুলুন তো। ওরে বাবা, কেউ পাননি। কিন্তু এটা সময়ে সময়ে প্রতি বছর নিয়ম করে করে আপনাদের ব্লক অফিসে আসে। যারা গরিব কৃষক সার পাবে বিনামূল্যে, যারা গরিব কৃষক, যারা কৃষক গরিব, তারা ধানের চারা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন পায়। আবার অনেকদিন সাবসিডিতে পায়। ধান কাটা মেশিন দেখেছেন তো, বা ট্রাক্টর দেখেছেন তো, ওগুলো সাবসিডিতে পাওয়া যায়। আপ টু 40% সাবসিডিতে পাওয়া যায়। অত বড় মেশিন আমি দরকার নেই, অত টাকা আমাদের নেই কিনার, আমি ওখানে যাচ্ছি না। স্প্রে করা মেশিন আমরা সবাই কিনি না? যারা কৃষক প্রত্যেকের বাড়িতে আছে, এখন ব্যাটারি চালিত স্প্রে করা মেশিন 4,000 টাকা মনে হয় দাম। যদি আপনি ব্লক থেকে কিনেন, অনেক সময় ব্লকের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যায়। আমি বিনামূল্যটা ছেড়ে দিচ্ছি। যদি সময়ে অ্যাপ্লিকেশন করে ব্লক থেকে কেনেন, 40% পর্যন্ত আপনি সাবসিডি পাবেন। যদি 4,000 টাকা মেশিনটা, আপনি 1600 টাকা সাশ্রয় হতো। কিন্তু এই মধ্যখানে কি হচ্ছে, 1600 টাকা আপনাকে এক্সট্রা দিয়ে বাইরে খোলা মার্কেট থেকে কিনতে হচ্ছে। কিন্তু সময়ে সময়ে ব্লকে মালটা আসে। কে মালটা খায়? ওই মমতা ব্যানার্জির ভাই ভাইপোরা, নকল, যারা জীবনে মাঠের ধারে যায়নি, তারা কৃষক সেজে মালটা তুলে খেয়ে নিচ্ছে, আর আপনাদের মালটা চুরি হয়ে যাচ্ছে। তাই কৃষক বন্ধুদের বলবো, কালকে চলে যাবেন কোথায়? ব্লকে। ব্লকে গিয়ে একটা অফিসার আছে, বিডিও অফিসারের নিচের র্যাঙ্ক হয়। ব্লকে সর্বোচ্চ র্যাঙ্কের অফিসার ভিডিও, তার নিচের র্যাঙ্ক এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার একটা অফিসার থাকে, এডিএ। ওনার সাথে গিয়ে আপনারা কৃষকরা যোগাযোগ করবেন। তাকে বলবেন যে সাহেব আপনার ফোন নম্বরটা দিন। তার ফোন নম্বর আপনি নেবেন, আর আপনার ফোন নম্বর তাকে দিয়ে আসবেন। ভয় ভীতি পাওয়ার কোনো জায়গা নয়। আপনি ভাববেন আমি চাষি ভুষি মানুষ, একটা সাহেবকে গিয়ে কি বলবো, এটা ভাববেন না। এই হতাশার মধ্যে ভুগবেন না। ওই সাহেবকে রাখা হয়েছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য, আপনারাই রেখেছেন, আপনারা ওই সাহেবের মাইনে দেন। ওই সাহেবের মাইনে মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দেয়নি, মোদিজি তার বাড়ি থেকে গুজরাট থেকে এনে দেয়নি। ওই সাহেবের মাইনে, এডিএ স্যারের মাইনে আপনারাই দিচ্ছেন। এটা মাথায় থাকে জানো। যদিও পশ্চিমবাংলার যে ব্লকগুলো আছে, তাদের সেই ব্লকের মধ্যে এখনো 122টা ব্লকে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এডিএ স্যারের এখনো শূন্য পদ বাকি আছে। মমতা ব্যানার্জি কৃষকদের নিয়ে অনেক মায়া কান্না কাঁদে, এখনো 122টা এডিএ স্যার দেয়নি, শূন্য পদ আছে। তারপরেও বলবো, আপনারা যাবেন, গিয়ে এডিএ স্যারকে বলবেন, স্যার আমার নাম্বার, আপনার নাম্বারটা দেন, আমার নাম্বারটা রাখুন, আমি এলাকার এই ব্লকের আমি একজন কৃষক। যখন যা আসবে অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন, আমরা অ্যাপ্লিকেশন করে সেটা নেব। মাথায় থাকবে তো নাকি? আপনারা না যোগাযোগ করার ফলে তৃণমূলীরা, একদম নাম ধরে বলছে, তৃণমূলরা যারা জীবনে মাঠে যায় না, তাদেরকে নকল কৃষক দেখিয়ে মাল তুলে নিচ্ছে, আর আপনারা মার্কেট থেকে দামি মালটা কিনতে হচ্ছে। কেন কিনবেন?